তাহলে আজকে আমাদের পড়া হলো সমযোজী বন্ধনের পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। এই কথাটা কি বলতো? সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য। তড়িৎযোজী বৈশিষ্ট্য মানে কি? আয়নিক বৈশিষ্ট্য। কার মধ্যে? সমযোজী যৌগের মধ্যে। এটা কেমন কথা যে সমযোজী যৌগ বাট কিন্তু তার বৈশিষ্ট্য কি থাকবে? আয়নিক। এটা কি তড়িৎ ঋণাত্মকতার প্রভাবের কারণে হয়। একটু পরে আমরা আরেকটা দেখবো যে আয়নিক যৌগের মধ্যে কিসের বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য। আমরা একটা যৌগ পড়ছিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কি পড়ছে বলতো? উভয়ধর্মী একটা যৌগ না? বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বলি কি ডেভেলপমেন্ট করে বলতো? সমযোজী বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট করা অনেক। তো আমরা এগুলো জানবো যে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করতে পারে, আবার কি করতে পারে? সমযোজী যৌগ কি করতে পারে? আয়নিক বৈশিষ্ট্য লাভ করতে পারে। কেন? তড়িৎ ঋণাত্মকতার প্রভাবের কারণে। তো আমরা একটু দেখি বিস্তারিত। ঠিক আছে, খেয়াল করে, একটু গুরুত্বপূর্ণ টপিক আছে আমরা পড়বো। প্রথমে দেখো, এটা সহজ, আমি তোমাকে অনেকবার বলাইছি। আমি বলেছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক বেশি হয়, অর্থাৎ যদি আমাদের কত হয় 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, তখন কি হয়? সেই সমযোজী যৌগটা কি হয়? মানে আমাদের আয়নিক ধর্ম লাভ করে, অর্থাৎ পোলারিটি ডেভেলপমেন্ট করবে। ঠিক আছে, তার আগে আমি তোমাদের একটু জিনিস বলছিলাম যে আচ্ছা আমরা একটু রিডিং দিই, তারপর বলি। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়? ওই পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। আমরা জানি অধাতুর তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে এবং ধাতুর তড়িৎ ঋণাত্মকতা কি থাকে? কম থাকে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি আমরা জানি, তারপর অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন পরমাণু অবস্থান। শেয়ারকৃত ইলেকট্রনের মেঘের ঘনত্ব অধিক ঋণাত্মক পরমাণুর দিকে আকৃষ্ট হয়। ইলেকট্রন মেঘের ঘনত্ব বলতে এটা কি বুঝলাম? অর্থাৎ যে পরমাণু কোনো একটা কক্ষপথে থাকে না, আমরা কক্ষপথ বুঝে ডাইরেক্ট এভাবে, কিন্তু আমি এর আগে বলছিলাম আসলে কক্ষপথটা যেভাবে বোঝানো যায় না, একটা এরকম একটা লেয়ারের মধ্যে থাকে। এটা কি করে যে তড়িৎ ঋণাত্মক মৌলগুলো কি করে? টেনে নেয় অন্য একটা মৌলের, এই মেঘটা কি করে? তার দিকে চলে যায়। ঠিক আছে, মানে এর এই জায়গায় থাকার কথা ছিল, এটা বেঁকে এদিকে যাবে। ঠিক আছে, এটা বললাম যে টেনে নেওয়াটাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। ফলে ওই পরমাণুতে আংশিক কি হবে? ঋণাত্মক চার্জ, এবং অপর পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, যে পরমাণু, দেখো এই যে দুইটা পরমাণু আছে এখানে, হাইড্রোজেন এবং ফ্লোরিন। এর মধ্যে আমরা দেখি কি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1 আর ফ্লোরিনের কত? 4। তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান এখানে অনেক বেশি হওয়ার কারণে কি হবে? শেয়ারকৃত ইলেকট্রন কি করবে? সে নিজের দিকে টেনে নেবে। ইলেকট্রন বলতে ইলেকট্রন মেঘটা, ওইভাবে তো আমরা বুঝতে পারি না যে ইলেকট্রন মেঘটা, ওই বলয়টা তার দিকে টেনে যায়, আবিষ্কৃত হয়ে যায় আর কি। তো এর কারণে কি হবে? এটা আংশিক নেগেটিভ আর এটা আংশিক পজিটিভ। এটাকে কি বলা হয়? পোলারিটি। কি বলা হয়? পোলারিটি। অর্থাৎ এর মাধ্যমে কি হবে? সমযোজী যৌগটার মধ্যে আংশিক পরিমাণে কি ডেভেলপমেন্ট করবে? আয়নিক বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তো আমি একটা কথা তোমাদেরকে আগে বলছিলাম যে সমযোজী যৌগগুলোতে মেনলি আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান পার্থক্য খুবই কম থাকে। আমি তোমাদের দেখছিলাম যেমন হাইড্রোজেন যদি বলি একটা অণু, এর মধ্যে পার্থক্য কত? 0। পার্থক্য কত? 2.1 মাইনাস 2.1 কত হবে? 0। তাহলে 0 হতে পারে, 0 থেকে শুরু করে কত মতো হতে পারে? 1.9। মনে করো 0.5 মানে যেটা হতে পারে আর কি। যাই হোক, আমি ডাইরেক্ট পিওর বলবো যেটা, মানে 0 থেকে 1.9 আমি লিখলাম। মেনলি এরকম থাকলে তাহলে কি হয় বলো তো? সমযোজী থাকে। তবে এর মধ্যে আবার যদি বলি মোটামুটি 0 থেকে মনে করো 0.5 থেকে ছোট, এর মধ্যে থাকলে এটা কি হবে? এর মধ্যে আমরা বলি যে এর মধ্যে কোনো আয়নিক বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট করে না। যদিও 100% সমযোজী বলতে কোনো যোগ হয় না, কিছু না কিছু পরিমাণ কি করবে? আয়নিক বৈশিষ্ট্য আছে, তবে সেটাকে আমরা ওইভাবে দেখাই না। দেখাই কখন? যদি পার্থক্যটা কি হবে 5 থেকে 1.9 অবধি হয়, তখন আমরা বলে থাকি তার মধ্যে আংশিক পরিমাণে কি করবে? আয়নিক বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট করবে, কারণ পোলারিটি সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে যে বললাম যে 0 থেকে 0.5 এর মধ্যেও যে মনে করো আমাদের আয়নিক বৈশিষ্ট্য নাই এমনটা নয়, এর মধ্যেও আছে। এরপর দেখো যে সকল যৌগের ক্ষেত্রে তাহলে এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9 অপেক্ষা বেশি হবে, তারা কি বলতো? সমান না, একদম বেশি। তারা কি হবে? আয়নিক যৌগ হয় আর কি। তবে আয়নিক যৌগ বলতে এই যে তার মধ্যে তারা 100% আয়নিক এরকম না, তার মধ্যে কি থাকে? হালকা পরিমাণে সমযোজী বৈশিষ্ট্য থাকে। বুঝতে পারছো? কেননা এটা কেন আমি বলতেছি, মনে করো যে আমরা সোডিয়াম ক্লোরাইড লিখলাম। সোডিয়াম ক্লোরাইড আসলে তৈরি হয় কীভাবে বলো তো?
এটা একটু খুব ভালো একটা আয়নিক যৌগ, খুবই শক্তিশালী, এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য খুবই কম। আচ্ছা দেখো তো, এটা তৈরি হয় সোডিয়াম একটা ইলেকট্রন একে দেয় আর একটা ইলেকট্রন নেয়। আসলে এগুলো কিন্তু একবারে দিয়ে দেয় না, ইলেকট্রনগুলো কি করে না, একবারে দেয় না। সোডিয়ামটা একটা ইলেকট্রন দিছে, বাট এর প্রতি কি থাকে, একটা লোভ থাকে যে আমার একটা ইলেকট্রন ওকে দিছি, একটা কি থাকবে, আমার দিছি ওকে, কেন, আমি একটা সুস্থিতি অবস্থা পাওয়ার জন্য। তাই বলে ওকে একবারে ছেড়ে দেয় না, যে ওর প্রতি একটা আশা থাকে। এটা করলেন একটা নিচে। সো এর প্রতি একটা আশা যে আছে, আশা মানে কি, তার মধ্যে ওটার মধ্যে একটা ভাগ আছে তার, তাই না? তাই এটা কি করবে, যদি ওকে দিছে কিন্তু আসলে এটা মনে হয় যে একটা মাঝামাঝির অবস্থার মধ্যে আছে, এরকম ধরা হয় আর কি। যদি সেটা একদম ক্লোরিনের কাছে থাকবে, কার কাছে, ক্লোরিনের কাছে, তবে এর সাথে একটা কি থাকে, একটা সম্পর্ক তৈরি হয়েছে না, একটা আশা আছে ইলেকট্রন প্রতি, আমার একটা ইলেকট্রন প্রতি আছে। ফলে বোঝা যায় যে, মনে করা হয় যে এটা মোটামুটি তুমি শেয়ারের মধ্যে অনেকটা, শেয়ার না, তা ওর প্রতি যেহেতু আমার একটু প্রভাব আছে, এই জন্য আমরা বলি যে 100% কি হয় না, আয়নিক হয় না, ওই যে একটু প্রভাব থাকে, এটা কি সমযোজী বৈশিষ্ট্য। এই জন্য বলি যে 100% কি হয় না, আয়নিক যৌগ কখনোই সম্ভব নয়। তাহলে বুঝলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.99 বিষয়, তাহলে কি হয়, আয়নিক আমরা বলি নর্মালি। আর 0.5 থেকে 1.9 হলে কি বলি আমরা, না এটা বলি হলো কি, পোলার সমযোজী, আর তার নিচে হলে শুধু সমযোজী বলি। তাহলে ওকে, দেখো পাউলির স্কেল অনুসারে দেখো, এই যে আমাদের দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা যদি বলি, বলে একজন বিজ্ঞানী এটা দিছে আর কি। তো দেখো এই যে ফ্লোরিনের 4, অক্সিজেনের তো যেগুলো দিছে আমরা জানি, তাই না, এগুলো দিছে তৃতীয় পর্যায়ে দেওয়া আছে। তো দেখো এগুলো দিছে আর কি, এগুলো আমাদের লাগে আর কি, মিলে বিভিন্ন কিছু করতে গেলে একটু মুক্ত করবো। এখন দেখো ডাইপোল ও পোলারিটি। ডাইপোল পোলারিটি বলতে কি, এই যে বললাম পোলের সৃষ্টি হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন এই যেতে হবে 0.5 থেকে 1.9 হবে, তখন কি হবে, এই যে ইলেকট্রন যার তড়িৎ ঋণাত্মকতার মান বিশেষে ইলেকট্রন টেনে নিবে, ফলে পোলারিটির উদ্ভব ঘটবে, মানে প্রান্তের সৃষ্টি হবে, প্লাস মাইনাসের আংশিক, এটাই কি বলা হবে, ডাইপোল। আমি আর বেশি কিছু বললাম না ভিতরে, ঠিক আছে, ঠিক আছে। যেটা টেনে নেবে তাকে বলবে যে আংশিক ডেল মাইনাস আর একটা ডেল পজিটিভ দিয়ে প্রকাশ করা হবে। এগুলো মিলে কাদের ক্ষেত্রে হয়, এই যে এগুলো যোগ, ঠিক আছে, বুঝতে পারছো, ওকে। তাহলে এরা কি হবে বলতো, এরা পোলারিটি ডেভেলপমেন্ট করবে, এই যেগুলো, এই যে পরীক্ষা আসছে মেডিকেলে, ডেন্টালে কয়েকবার আসছে। এখন দেখো হাইড্রোজেন ফ্লোরাইড সব থেকে পোলার অণু, কি বললো, সব থেকে পোলার অণু কোনটি, হাইড্রোজেন ফ্লোরাইড। কেন বলো সব থেকে পোলার, মানে আমরা জানি সব থেকে তড়িৎ ঋণাত্মক মূলক কে, ফ্লোরিন, এবং অধাতুর মধ্যে সব থেকে তড়িৎ ঋণাত্মকতা কম কার, হাইড্রোজেনের। অধাতুগুলোর মধ্যে সব থেকে কম কার, হাইড্রোজেন মোটামুটি। এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইডটা কি বলতো সব থেকে পোলার, এদের পার্থক্য 1.9। হ্যাঁ, এবং আয়নিক বৈশিষ্ট্য সর্বাধিক হয়, কি হবে, আয়নিক বৈশিষ্ট্য সর্বাধিক হবে, ঠিক আছে। মানে আয়নিক যৌগগুলোর মধ্যে না, সমযোজী যৌগগুলোর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য সর্বাধিক কার, এটা একটা যে কঠিন বৈশিষ্ট্য করতে পারে যে সমযোজী যৌগগুলোর মধ্যে সব থেকে আয়নিক বৈশিষ্ট্য কার, বা নিচের কোন যৌগটির মধ্যে আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে সর্বাধিক, অনেকে বুঝতে পারবে না যে এখান থেকে আয়নিক যৌগই নেই, আয়নিক বৈশিষ্ট্য আবার দেখো। কারণ দেখো ফ্লোরিন এবং হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, 1.9, বুঝতে পারছো, এটা বলছে। হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি, তাই কি বলতে দরকার নেই। এই দেখো হাইড্রোজেন হ্যালাইডের অণুগুলোর মেরু প্রবণতার ক্রম কত, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড বিষয় হবে, তারপর জানি তো আমরা, হ্যাঁ, পর্যায়ক্রমে যেহেতু আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়, ওকে। তাহলে মূল কথা, বন্ধনে আবদ্ধ পরমাণু দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য তত বেশি কি হবে, প্রকাশ পায়, ওকে। জেনে রাখো, পানি খায় না একটু, পানিটা যত একটু পানি খেলে ঠিক হয়ে যাবে, ঠান্ডা না, ওই যে একটু পানি কেন খুশকি হচ্ছে আর কি। এটা কেন হবে, কাজটা তুমি কেন দিচ্ছ বলো তো, গলার ভিতরে কোনো ধরনের জীবাণু আছে যেটা বের হয়ে আসতেছে, ইরিটেশন করতেছে ওখানে, তখন কাশিটার মাধ্যমে কি করবে, ওটা একটা রিফ্লেক্স, যেটা চাচ্ছে তোমার বডিটা আসছে কি ওটা বের হয়ে যায়, বুঝছো, এটাই এই জন্য হয়। দেখো বাস্তবে দেখো, বাস্তবে 100% আয়নিক যৌগ নেই। একটা কথা, যেমন আসলে জানি না মোহাম্মদ সাল্লাম এটা কী জন্য বলছিলেন, তবে দেখা যায় একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, রিলেশন পাওয়া যায়। আমরা হাসি দিলে কি বলতে বলি বলো তো, আলহামদুলিল্লাহ, আর যে শুনবে তাকে কি বলতে বলি, হ্যাঁ, ওটা বাদ দিলাম, কথা হলো আলহামদুলিল্লাহ বলতেছি কেন, কারণটা কি, আমরা হাসি দিলাম যেন আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ কি, একটা তুমি রিলেশন করতে পারো যে হাসির মাধ্যমে আমরা একটা উপকারী জিনিস হাসি, তাহলে আমাদের বডির ভেতরে, মানে আমাদের ট্রাকিয়ার মধ্যে বা ফুসফুসের মধ্যে, অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে কি যাচ্ছে বলো তো,
কোনো আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাদের কোনো একটা ডাস্ট, কোনো একটা ময়লা, কোনো একটা জীবাণু গ্যাস, ধুলাবালি গ্যাস, এটাকে আমরা কি হলো হাসির মাধ্যমে বের হয়ে গেলো, উপকার হলো না, যেন আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, রিলেটেড করা যাচ্ছে আর কি, হয়তো বা এই জন্য হতে পারে। তবে তিনি কেন বলছে সেটা তার বলে নাই, প্রাইভেট পার কন্ট্রোল নিয়ে বিবেশ হয়তো বা তিনি ওইভাবে তো বলেনি। দেখা যাচ্ছে একটা রিলেশন একটা ভালো জিনিস, তিনি হয়তো জানতেন না এটা, কিন্তু তিনি এটা জানতেন যে এটা ভালো জিনিস, বা আল্লাহ তাকে ইঙ্গিত দিছে, বলা দিছে। তিনি তো ওইভাবে সায়েন্টিস্ট ছিল না, সব কিছু জানে নাই। এগুলো আবার কেউ আছে যে অন্ধ যেগুলো আছে সেগুলো বলবে তিনি তো সবথেকে বড় বিজ্ঞানী, এটা বলা যাবে না, ঠিক আছে? তুমি বলতে পারো তিনি একটা রোবটের মতো জিনিস, তিনি যা করতে সব কিছু আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া। যেমন আমরা রোবটকে যা দিব রোবট তাই করবে, মানুষ যা দিব, আল্লাহ তাকে এসে তাই করে। তিনি আল্লাহর কথার বাইরে কোনো কথা বলেন নাই, তার মানে রোবট বলতে পারো। কার রোবট? আল্লাহর রোবট, ঠিক আছে? দেখো তাহলে 100% সমযোজী যৌগ নেই। এবং সোডিয়াম ক্লোরাইড কেন নাই বললাম কিন্তু একটু আগে, সবার মধ্যে ডিস্টার্ব। তো সোডিয়াম ক্লোরাইড যৌগ প্রায় 80% আয়নিক বৈশিষ্ট্য রয়েছে, এবং এটাই দেখা যায় মোটামুটি সর্বাধিক। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি একটা বলো তো, আয়নিক যৌগ না? কিন্তু এর মধ্যে দেখো আয়নিক যৌগ কত, আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট? 80%, মোটামুটি এটা কিন্তু সর্বাধিক, বুঝছো? এগুলো আমরা একটু পরে জানবো কেন কি এগুলো বললাম আমি। ওকে, এটাগুলোকে পড়ছে একটু পড়বা। এখন দেখো সমযোজী অণুতে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ চার্জ সৃষ্টির কারণে ওইসব যৌগে আংশিক কী হবে, আয়নিক যৌগের বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন হাইড্রোজেন পরমাণুযুক্ত পোলার অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন নামে নতুন আন্তঃআণবিক বল সৃষ্টি হয়। যে আমি তোমাদেরকে অলরেডি আগে বলছিলাম যে হাইড্রোজেন বন্ধন বলতে এক ধরনের কী আছে, বন্ধন। এটা কখন তৈরি হয়? এই পোলারিটির কারণে আমি বলছিলাম। এবং সেটা বলছিলাম আমি যে যেখানে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, হাইড্রোজেন থাকতে হবে, সেখানে মেনলি আমাদের এটা হয় আর কি। এবং সেখানে পোলারিটির পরিমাণটা অনেক বেশি থাকতে হয়। এবং যদি সেখানে হাইড্রোজেন বন্ধন থাকে, মানে হাইড্রোজেন থাকে, সেক্ষেত্রে কী হবে, সেখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় আর কি। দেখো হাইড্রোজেন পরমাণুযুক্ত, দেখো যে এই বন্ধন তৈরি হবে এক ধরনের, এটাকে বলা হয় কি, হাইড্রোজেন বন্ধন বলা হয়। এটা আমরা একটু পরে জানবো। যেমন আমি তোমাদের বলছিলাম পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এই কারণে কী হয়, বরফে কী হয়, আয়তনটা বেড়ে যায়। আমরা এটা বলছিলাম, অনেক কিছু বলছিলাম। এখন দেখো একটা কথা, যে হাইড্রোজেন বন্ধনের কারণে কী হবে, একই অণুগুলা কী হবে, পরস্পর সাথে যুক্ত হয়। যেমন পানির অণুগুলা এককভাবে থাকে না, হাইড্রোজেন বন্ধনের কারণে কী থাকবে, একটার সাথে আরেকটা কী থাকবে, যুক্তভাবে থাকে। যুক্ত থাকে মানে কি, একটা নিজস্ব কাঠামো গ্রহণ করলে তরল হয়ে গেল, এই জন্য বাষ্প হিসেবে থাকে না। বাষ্প যেটা আমরা বলি, বাষ্পতে কিন্তু এটা কী থাকে, সেপারেট থাকে অণুগুলো, এই জন্য গ্যাস হয়ে যায়। বাট তরল অবস্থায় কী থাকবে, একটার সাথে একটা যুক্ত থাকে, কিসের মাধ্যমে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। ভ্যান্ডালস না, হাইড্রোজেন বন্ডের কারণে, হাইড্রোজেন বন্ডের কারণে লেগে থাকে, এই জন্য তরল। আর এই জন্য কী হলো, তাহলে মানে তার গলনাঙ্কটা বেড়ে গেল না, বলো তো? তরল থেকে কি গ্যাস থেকে কী হলো, তরল না? এই জন্য বলি যে সকল যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তাদের কী হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, মানে বাড়তে থাকে, বেড়ে যায়। যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, কিন্তু হলো পানি কি, তরল। কারণ এখানে হাইড্রোজেন সালফাইডে কি হয় না, হাইড্রোজেন বন্ড নাই, হাইড্রোজেন বন্ড নাই। কারণ এখানে কি এরকম ওইভাবে পোলারিটি ডেভেলপমেন্ট করে না, তো ঋণাত্মকতা পার্থক্য খুবই কম, বেশি না, এই জন্য এটা পোলারিটি তৈরি করে না, বন্ধন তৈরি হয় না, এই জন্য এতে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এই জন্য এটা গ্যাস, এটা কি তরল। এগুলো আমি একটু পরে জানবো বিস্তারিত, এটা না, একটু পরে এটা নিয়ে আসে। এটা একটা আমাদের গ নাম্বার আসে প্রশ্ন, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন, গ নাম্বার আসে, ঠিক আছে, গ নাম্বার আসে। তো দেখো এগুলো বললাম আর কি, এগুলো এখানে বলা আছে। এই যে গলনাঙ্কভূত ধর্মের কী হবে, আংশিক আয়নিক বৈশিষ্ট্যের দেখা যায়। আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়, বেশি হয়। তো এই জন্য বলছে যে যাদের মধ্যে পোলারিটি ডেভেলপমেন্ট করে তাদের মধ্যে কী থাকবে, এই যে এদের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য দেখা যায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটাই বলছি আর কি। এখন দেখো যে গ্রুপ 16 বা 6 অক্সিজেন ও সালফারের হাইড্রাইড হলো কি বলতো, পানি এবং হাইড্রোজেন সালফাইড, বুঝতো? এর মধ্যে দেখো পানি হলো তরল, বাট হাইড্রোজেন সালফাইড কী বলতো, গ্যাস। কেন, এটা অপোলার, এটা পোলার। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি কি বলতো, অ্যাসিড অণু কি পোলার, পোলার থাকার কারণে এরা কি তরল, বুঝছো? এরা পানিতে কী হবে বলতো, হাইড্রোজেন আয়ন দেয়, অম্ল ধর্ম প্রকাশ করে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মতো এসব অ্যাসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী হয়, বুঝতে পারছো? এবং জলীয় দ্রবণে আয়নিক যৌগের বিক্রিয়া যেমন খুব দ্রুত হয়, এদের ক্ষেত্রে মোটামুটি কী হবে, দ্রুত হবে। মেনলি সমযোজী যৌগগুলোকে তো মনে করো পানিতে দ্রবীভূত হয় না, আর বিক্রিয়া কী করবে, মানে পরিমাণ করতে পারবে না। তার কারণ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিমাণ করতে গেলে অবশ্যই কী লাগে, আয়ন লাগে।
আমরা জানি পরিবহন কয়েক মাধ্যমে হয়ে থাকে, ইলেকট্রনের মাধ্যমে, একটা আয়নের মাধ্যমে হয়ে থাকে জলীয় দ্রবণে। তো সমযোজী যৌগ তেমন কোনো আয়ন হয় না, মানে এটা কি করবে না, বিদ্যুৎ পরিবহন করবে না, বিদ্যুৎ পরিবহন করবে না। কিন্তু দেখো যাদের মধ্যে পোলারিটি আছে তারা কি করবে, ধ্রুবিত হয়, এবং এরা কি করবে, বিদ্যুৎ পরিবহন করে, যেটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য। ওকে, এগুলো বলছি। তো বিশুদ্ধ সমযোজী যৌগের মধ্যে বিক্রিয়া আয়নিক যৌগের বিক্রিয়ার তুলনায় কি হবে, ধীরে ঘটে। সমযোজী জগতে কি হয়, বিক্রিয়া ধীরে ঘটে, আয়নিক জগতে বেশি ঘটে। যেগুলো পোলার সমযোজী তাদের ক্ষেত্রে কি হবে, তাহলে তুলনামূলকভাবে বেশি ঘটবে। সেগুলো বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট করে। এখন দেখো, তাহলে আমরা এটা এত কি শিখলাম, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এখন তাহলে কি শিখবো, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এটার নাম কি দিয়েছিলাম, পোলারিটি। কি ছিল, পোলারিটি। আর আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এটা হলো পোলার আয়ন। কি বলতো, বা আয়নের বিকৃতি, পোলার আয়ন বা আয়নের বিকৃতি, মনে থাকবে। ওকে, এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এমসিকিউ আসে, অনেক কঠিন হয়, অনেকে ভুল করে জিনিসটা, মানে কঠিন এমসিকিউ এখান থেকে আসে, মানে উল্টো পুল্টো হয়। এবং আমার মেডিকেলে আমি একটা প্রশ্ন ভুল করছিলাম এখান থেকে, প্রথম ফার্স্ট টাইমে, তবে আমার অ্যান্সারটা ঠিক ছিল, যেটা রাইট হচ্ছে সেটা ভুল অ্যান্সার ছিল। মানে অনুশীলনী একটা মানে এমসিকিউ ছিল, ওটা ভুল অ্যান্সার, ভুল দেওয়া ছিল, বাট ওটাতে ওরা রাইট ধরবে শেষ। আমি তো করছিলাম বই থেকে, আমি ফার্স্ট টাইম মানে অর্ধেক শেষে এমসিকিউ পড়ি নাই, ওখান থেকে দিছে। তখন তো মনে করো 15-16টা করে বই শেষে দিত, এবার দেয়নি। তো মনে করো এই জন্য কী হয়েছে, ওটাই তো রাইট ধরছে, আমার তো ভুলে গেছে। এরকম কেমিস্ট্রিতে 2টা 3টা হয়েছে আমার, যে 2টা হলো এরকম ছিল, আমার 3টেই ভুল হয়েছে। আমি তো বলি নাই বই শেষে, এই জন্য বই শেষে ভুলতে হলে ওটাই রাইট পড়তে হয়, মুছতে করতে হয়। যাই হোক, দেখা মানে কোনটা ভুল হয়েছে। দেখো পোলারায়ন, পোলারায়ন কি বলতো, যখন কোনো ক্যাটায়ন মিলে, ডাইরেক্ট আমি বলে দিছি যে কি সমযোজী আয়নিক যৌগ কি হবে, সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে, এটাকে পোলারায়ন বলা হয়। তো এখন দেখো কি বলছে এখানে, পোলারায়নটা কি, যখন কোনো ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেকে কী করবে, নিজের দিকে আকর্ষণ করবে, এবং একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে কী করবে, বিকর্ষণ করবে। এই আকর্ষণ এবং বিকর্ষণ ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে, একে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃত অপলায়ন বলা হয়। বুঝছো কি তোমরা, বোঝো নাই নাকি, বোঝো নাই না, আচ্ছা ভালো করে বোঝো নাই, আমি তোমাকে বোঝাই দিচ্ছি, বোঝাই দিলে বুঝবা। এটা কি বলতো, ক্যাটায়ন দিলাম, এটা কি বলতো, এর বহিষ্ঠ সব কক্ষপথে কি আছে, ইলেকট্রন আছে না, আছে, খুব সংখ্যক আছে, যাই হোক কিছু একটা আছে। আর কিন্তু নিউক্লিয়াসে কি আছে, নিউক্লিয়াস আছে, চার্জ কি পজিটিভ না, এগুলো কি নেগেটিভ। অ্যানায়ন আছে এখানে, একটা অ্যানায়নগুলো আকার মূল্য বড় হয়ে থাকে, হতে পারে বড় ছোটো হতে পারে, যে একই গ্রুপ অ্যানায়ন, ঠিক আছে। কথা হলো যে যেটা ঘটে, এই যে একটা অ্যানায়ন যে আছে, অ্যানায়নের এখানে কি আছে, ইলেকট্রন আছে না, আছে কি না, আছে না, শেষ কক্ষপথে অনেকগুলো ইলেকট্রন আছে না অ্যানায়নের। অ্যানায়নের কি, অ্যানায়ন কি হয়, অধাতু, অধাতু শেষ কক্ষপথে কটা থাকে, 5 থেকে 7টা ইলেকট্রন থাকে, অনেক ইলেকট্রন থাকে না। তো এখানে কি হয়, যে আয়নিক একটা যৌগ তৈরি হলো, তো কি করবো, সোডিয়াম ক্লোরাইড, এটা হলো সোডিয়াম, এটা হলো কি ক্লোরিন। তো শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে এই যে এটাতে নিউক্লিয়াস আছে না, টানে, ক্যাটায়নতে অভ্যাস কি ইলেকট্রন টানো না, যে যৌগটাতে গঠিত হয়েছে, এর যেহেতু আকারটা ছোটো না, এবং আমরা দেখবো যে এটা ডিপেন্ড করে আকার ছোটো যত হবে তত প্রবণতা বাড়ে। তো মেইনলি কী ঘটে, এর ক্যাটায়ন মানে নিউক্লিয়াস কর্তৃক এর কক্ষপথে ইলেকট্রনের প্রতি এক ধরনের কী হবে, টান তৈরি হয়, মানে আকর্ষণ তৈরি হয়। এবং দেখো এর নিউক্লিয়াস কিন্তু, এর নিউক্লিয়াস কী করবে, বিকর্ষণ অবশ্যই করবে। তাহলে নিউক্লিয়াস কিন্তু এর কী হবে, বিপরীত দিকে থাকবে, বাট কিন্তু এই যে কক্ষপথটা এর দিকে বেঁকে আসবে, কি আসবে, বেঁকে আসবে, বুঝতে পারছো কি আসবে, কক্ষপথটা কি আসবে, ইলেকট্রনটা এমন বেঁকে আসবে, বেঁকে আসবে। তাহলে কিন্তু এটা কিন্তু আর এমন থাকবে না, কি হবে, এর টানের কারণে এই যে এরকম আসবে, বুঝতে পারছো, টানের কারণে এই যে এটা কিন্তু ইলেকট্রন মেঘের বলয়, এটা কি বলতো, ইলেকট্রন মেঘের বলয়, একটু বলে আসছিলাম না, এই এর মধ্যে ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন মেঘের বলয়ের বিকৃতি হলো, এখন মনে হবে এটা কিন্তু কি ছিল, একটা আয়নিক যৌগ, বাট এই বলয় তৈরি হওয়ার কারণে মনে হচ্ছে এই দুইটা পরমাণুর মধ্যে একটা কি শেয়ার হচ্ছে, একটা ইলেকট্রন, একটা অঞ্চল কি হচ্ছে, এটা দুইটার মধ্যে এখন অবস্থান করতেছে, তার মানে কিসের মতো বৈশিষ্ট্য হচ্ছে, সমযোজী।
তাহলে দেখো এই যে ইলেকট্রন মেঘের বলয়ের বিকৃতির কারণে একটু সরে আসলো, কারণ একটা কি একটা শেয়ারিং একটা অঞ্চল তৈরি হলো, তার মানে কি হয়ে গেল মানে একটা সমযোজী একটা বৈশিষ্ট্য আবির্ভাব ঘটলো। বুঝতে পারছো? এইভাবেই হয় পোলারিটি। তাহলে এখানে দুইটা কথা বলছে যে এই যে ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বলয়কে আকর্ষণ করে, ঠিক আছে, এবং নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এই কথাটা কিন্তু এখানে কিন্তু বলছে, আসলে বোঝো নাই তোমরা তখন, এখন বুঝতে পারছো? এই দেখো অ্যানায়নের ইলেকট্রন মেঘকে কি করবে, আকর্ষণ করবে, আর ক্যাটায়নের অ্যানায়নের নিউক্লিয়াসকে কি করবে, বিকর্ষণ করবে, এটাই বলছে। ফলে কি হবে, একটা মেঘ বলয় কি করবে, এই যে ক্যাটায়নের দিকে সরে আসলো, যার কারণে কি হবে, একটা শেয়ারের মতো একটা জিনিস হলো। তাহলে আমাদের কি এটাই হলো পোলার আয়ন। বুঝতে পারছো? এখন ক্লিয়ার? ওকে। তখন দেখো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নটি পোলারিত হয়েছে বলা হয়, এবং অ্যানায়নকে এইভাবে পোলারিত করার ক্ষমতাকে কি বলা হয়, ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বলা হয়। বুঝতে পারছো? এই যে এখানে বুঝতে পারছো, এখানে দেখবা। তাহলে দেখো এই যে একটা ক্যাটায়ন ছিল, একটা অ্যানায়ন ছিল। তাহলে দেখো এই যে ক্যাটায়নের দিকে অ্যানায়নের দেখো মেঘের অঞ্চলটা কি, ইলেকট্রন মেঘের অঞ্চলটা চলে গেছে। তাহলে দেখো তার কাঠামো ছিল এরকম, মাঝে একটা অঞ্চল চলে গেছে, মানে এটি শেয়ারিং অঞ্চল হয়েছে না, মানে সমযোজী বৈশিষ্ট্যের উদ্ভব করছে। বুঝতে পারছো? এবং এখানে যদি আমরা একটা জটিল জিনিস দেখি, আমি উল্টা দিকে দেখাই, রাজু এদিকে দেখাইছে, আমি দেখাবো এদিকে, কারণ এটা আমরা দেখে আসছি। দেখো আমরা জানি সমযোজী বৈশিষ্ট্য মানে কি, শেয়ারের মাধ্যমে। মনে করি এখানে একটা পরমাণু ছিল, এখানে একটা পরমাণু, দেখো দুইটা সমান সমান শেয়ার করছে না, দুইটা একটা আমরা একটা সুন্দর একটা দেখতেছি, মানে দুইটা কি সমান না মনে হচ্ছে না, একটার সাথে একটা যুক্ত আছে এবং একটা শেয়ারিং অঞ্চলের সমান, কোনো পোল প্রান্ত নাই, পজিটিভ নেগেটিভ নাই, তাই না? তাহলে এটা একটি সমযোজী বিশুদ্ধ একটা সমযোজী যৌগ। বাট এখানে যদি দেখো কোনো একটা দিকে বেশি চলে গেছে, দেখছো বেশি একটা পোলা মনে হচ্ছে, এটা কি ছোট মনে হচ্ছে, তার মানে টেনে নিচ্ছে পজিটিভ, এটা আংশিক নেগেটিভ হচ্ছে আংশিক পজিটিভ, মানে এটা কি বলতো পোলার সমযোজী হয়ে গেছে, পোলার সমযোজী। এখন যদি দুটো সেপারেট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, আয়নিক। আয়নিক দেখো তাহলে আংশিক, মানে এটা আয়নিক তো একবার হতে পারছে না, মানে কি একবারে সেপারেট হয় না। দেখো এটা নিয়ে গেছে মানে কি প্রাইমারি লেভেলে কি থাকবে, এটা বড় থাকবে না, এই যে বড় হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, আংশিক সমযোজী। মানে এর মধ্যে কি এটা কিন্তু মিলে আয়নিক যৌগ, দেখো এটা নেগেটিভ পজিটিভ, এটা কিন্তু আয়নিক যৌগ, কিন্তু কি হবে তার মধ্যে আংশিক কি আছে, কারণ এই যে একটা অংশ যে তার মধ্যে ঝুঁকে আছে। এরপরে দেখো তো ডাইরেক্ট দেখো দুইটা কি হয়েছে, সমান হয়ে গেছে, তখন কি হয়েছে বলো, দুইটা গোল সার্কেল হয়েছে, হ্যাঁ সম্পূর্ণ। বুঝতে পারছো? এখন উল্টা দিকে যাও, কারণ যেহেতু এটা আমাদের দিছে আমাদের কি পোলারায়ন বোঝার জন্য, তার মানে কি দেখো সম্পূর্ণ আয়নিক কি হবে, এরকম কোনো আমাদের কি হবে না, বিক্ষেপণ হবে না, ঠিক আছে, মেঘ বলার কোনো কি হবে না, একটু সরে যাবে না, যেমন আছে বিকৃত হবে না। তাহলে এটা হলো আমাদের বিশুদ্ধ আয়নিক, সম্পূর্ণ আয়নিক। মানে একটু বিকৃতি হলো, তাহলে এটা কি হয়ে যাবে, আংশিক সমযোজী হলো। আয়নিক যৌগ বাট কি করছে, ডেভেলপমেন্ট করছে সমযোজী বৈশিষ্ট্য। বুঝতে পারছো? যদি আরো বেশি হয় তাহলে কি হয়ে যাবে, এটা পোলার সমযোজী। আর এটা কি সমযোজী এরকম থাকে। বিষয়গুলো বুঝতে পারছো তো দুই দিক থেকে? ওকে ওকে। সম্পূর্ণ আয়নিক বন্ধনে আয়নদ্বয়ের অবস্থা পোলারায়নের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হয়, তাই না? আমরা দেখলাম পোলারায়নের ফলে কি হয়, অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি। এটা মনে রাখতে হবে যে কার ইলেকট্রন মেঘের বিকৃতি হলো, ক্যাটায়ন না অ্যানায়নের, না উভয়ের? প্রশ্ন আসতে পারে এমসিকিউ, আসবে অপশন 1, 1, 2, 2, 3 এভাবে আসতে পারে, সো এগুলো আসতে পারে। দেখো পোলার সমযোজী বন্ধন ও বিশুদ্ধ সমযোজী বন্ধনে ইলেকট্রন মেঘের অবস্থান নিচে বর্ণনা করা হলো, এগুলো দিছে হতে পারে। এখন দেখো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেটা পড়ে আসতেছিলাম, এটার একটা রুল আছে, নিয়ম আছে, এটাকে আমরা বলি ফাজানস রুলস বা ফাজানের নিয়ম বলি। এটাই বলছে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের শেখাবো, ফাজানের নিয়ম। দেখো এখান থেকে অনেক এমসিকিউ হয় আর কি। অ্যানায়নের পোলারায়ন নিঃসন্দেহে আদর্শ আয়নিক যৌগের ধর্ম থেকে বিস্তৃতি, অবশ্যই তো। পোলারায়ন মানে কি, আয়নিক ধর্ম থেকে কি হচ্ছে, সমযোজীর দিকে যাচ্ছে, মানে বিশুদ্ধ আর আয়নিক থাকতেছে না, তার ধর্মের বিস্তৃতি হচ্ছে। এই কারণে পোলারায়নের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কি হবে, আয়নিক যৌগের বিভিন্ন ধর্মের যেমন কি উচ্চতর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো কি হবে, হ্রাস পাবে না, পানিতে দ্রবণীয়তা প্রভৃতি কি হবে, হ্রাস পাবে। পোলারিটির ক্ষেত্রে দেখছিলাম কি বলতো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এখানে কি হবে, কমে যাবে। এটাই উল্টো, সমযোজী যৌগের বৈশিষ্ট্যের ক্রম বৃদ্ধি ঘটে। ওকে। ধাতব কার্বনেট লবণ সমূহের অধিক পোলারায়ন ঘটলে এদের সুস্থিতিটা কি হবে, হ্রাস পাবে এবং অল্প তাপে বিজিত হবে। এটা জন্য আমরা কার বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, অল্প তাপে বিজিত হবে, সুস্থিতিটা কম। তো এগুলো যেগুলো আয়নিক যৌগের এই ধর্মগুলো ডেভেলপমেন্ট করবে, পোলারায়ন করবে, তাদের ক্ষেত্রে কি হবে, এগুলা
ধর্মগুলো মানে ডেভেলপমেন্ট করবে, বুঝতে পারছো? ওকে, তো ফাজানের নিয়ম দেখো, আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারনের পরিমাণ কয়েকটি শর্ত, যেমন অ্যানায়নের চার্জ, অ্যানায়নের আকার, অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয় বা নির্ধারিত হয়। এসব শর্তকে ফাজানের পোলারায়ন নিয়ম বলা হয়। শুধুমাত্র যে অ্যানায়নের উপর ডিপেন্ড করে এমনটা না, ও শুধু ভুল বলে ফেলছি, তাই তো কই আয়নের বলছে, তাহলে আয়নের চার্জ, আয়নের আকার, আয়নের ইলেকট্রন বিন্যাসের দ্বারা নির্ধারিত হয়, মানে অ্যানায়ন ক্যাটায়ন দুইজনের দ্বারাই, তাই তো বলি, নিজের চোখে ভুল দেখি আমি ভুল ধরতেছি এবার, যাই হোক, তাহলে দুইটার উপরে ডিপেন্ড করে, অ্যানায়নের চার্জ, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের আকার, ইলেকট্রন বিন্যাস, এই সবগুলোর উপর ডিপেন্ড করে আসলে পোলারায়ন কতটুকু হবে। তো এসব শর্তের ভূমিকা হলো, আসলে আমরা যদি আমরা নাম্বার ধরে বলি, 1 নাম্বার দেখো, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয় কি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের যদি চার্জের পরিমাণ বেশি হয় পোলারায়ন তত কি হবে, বেশি হবে। 2 নম্বর অপশন দেখো, মুখস্থ করতে হবে অপশনগুলো। ক্যাটায়ন খ নাম্বার আসে, ক্যাটায়নের আকার যত ছোট হবে, কার আকার, ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি ঘটে। এমনি বোঝা যাচ্ছে, ছোট হলে কি হবে, ক্যাটায়ন ছোট হলে কি হবে, তার শক্তি বেশি থাকে না, তার মানে ভৌত শক্তি স্তরের প্রতি কিন্তু নিউক্লিয়াসের কি তার প্রভাব বেশি থাকে। আর হ্যাঁ, আবার অ্যানায়নের কেন বড় হতে হবে, কারণ অ্যানায়ন যদি বড় হয় ভৌত শক্তি স্তরের প্রতি কি থাকবে না, আকর্ষণ থাকবে না, কারণ ওই যে ইলেকট্রন একটা সহজে বিকৃত করা যাবে, এই জন্য কিন্তু এটা দরকার, এটা বুঝে একটু মনে রাখতে হবে। ওকে, এটা বুঝতে পারছো। এছাড়া কি 3 নম্বর কি বলছে, যে সকল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে, কার, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে, এই যে আমি সহজভাবে বলছি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন ডি এবং এফ অরবিটাল, এ বলে নেই, এফ অরবিটাল প্রবেশ করবে তাদের ক্ষেত্রে পোলারায়নটা বেশি ঘটে। তাহলে কি বললাম, ক্যাটায়নের যদি ইলেকট্রন বিন্যাসে আমাদের কি হয় বলো তো, ডি এবং এফ অরবিটাল প্রবেশ করে তাদের ক্ষেত্রে কি হবে, পোলারায়নটা বেশি হবে। ওকে, তাহলে এই 3টা জিনিস মনে রাখতে হবে, বুঝতে পারছো? এটা 1 - 10 লিখছে না 1 থেকে 10? 1 থেকে 10। ও, 1 থেকে 10 বলতে কি বোঝে বলো তো, মানে প্রবেশ করছে শেষ ইলেকট্রনটা, এরকম একটা অবস্থা। 1 থেকে 10 বা এরকম পূর্ণাঙ্গ থাকলে সমস্যা নাই, মানে অর্থাৎ ডি অরবিটাল ইলেকট্রন আছে এমন বোঝায় আর কি, যদি থাকে তাহলে এরকম হবে। ওকে, তো এদের ক্ষেত্রে যদি মনে করে যেটা বলছে যে এই যে যাদের মনে করি একই রকম সব ঠিক আছে, চার্জের পরিমাণ ঠিক, মোটামুটি আকারও সেম, একটার ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে, আরেকটার ক্ষেত্রে করে নাই, তাহলে কার ক্ষেত্রে পোলারায়ন বেশি করবে, যার ডিতে প্রবেশ করছে বা এফতে প্রবেশ করছে, ঠিক আছে? আমি একটু করে ব্যতিক্রম দেখবো, এগুলো দেখবো। ওকে, ফাজানের পোলারায়ন নিয়ম বা শর্তাবলীর ব্যাখ্যা। 1 নম্বর শর্ত ছিল কি বলতো, পোলারায়নের প্রথম নিয়ম, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ প্রথম ছিল, অর্থাৎ চার্জ যত বেশি হবে কি হবে, পোলারায়ন তত বেশি হবে। কোনো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে পোলারায়ন করার ক্ষমতায় কি বলা হয়, ক্ষমতা ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে কি হবে, বৃদ্ধি পাবে। যদি বললাম চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। দেখো পর্যায় ভিত্তিক সম্পর্ক, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়, চার্জ বাড়ে না কমে, চার্জ বাড়ে। যেমন দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে সোডিয়ামের কত 1, এটা হলো কত 2, তাই না, অ্যালুমিনিয়াম কত 3+, তাই না, তার মানে তার পোলারায়ন ধর্ম বাড়বে না কমবে, বাড়বে। তো এটা আমরা রিডিং দিই একটু, দেখো পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই ডান দিকে যাওয়া যায় ক্যাটায়ন সমূহের ধনাত্মক চার্জের পরিমাণ তত কী হবে, বৃদ্ধি পায়। ফলে অধিক চার্জযুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা তত বৃদ্ধি পায়, ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য কী হবে, বৃদ্ধি পাবে। এই জন্য কিন্তু বলছিলাম কি বলতো, অ্যালুমিনিয়াম গুলো কি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি বলতো, সমযোজী বলছিলাম কিন্তু এরপরে আসছে। তাই সংশ্লিষ্ট যৌগের কী হবে, গলনাঙ্ক হ্রাস পায়। দেখো তৃতীয় পর্যায়ে সোডিয়াম আয়ন, তৃতীয় পর্যায়ে সোডিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়নের পোলারায়ন ক্ষমতা কি, সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের পোলারায়ন বেশি এবং ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের বেশি, বুঝছো? আয়নের যৌগসমূহের সমযোজী ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ক্রমটা দেওয়া আছে, দেখো সোডিয়াম ক্লোরাইড থেকে বেশি সব থেকে, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেন দেখো উভয়ের ক্ষেত্রে কি আমরা অ্যানায়নটা সেম নিছি, ক্লোরিন, তাহলে শুধুমাত্র ডিপেন্ড করেছে কার উপরে, এই যে আমাদের ক্যাটায়ন উপরে। ক্যাটায়ন যত বড় হবে
বড় না সরি ছোট হবে তত ছোট না, ছোট অপশন এখন আসতেছে না, কিন্তু আয়ন শুধুমাত্র চার্জের উপরে চার্জ বেশি হচ্ছে মানে কি হচ্ছে, ইয়াও বেশি হবে। তার আমাদের পোলারায়ন ক্ষমতা বেড়ে যাচ্ছে, পোলারায়ন বেশি হচ্ছে মানে কি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে, তার মানে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। প্রশ্ন আসতে পারে অনেক ভাবে এখান থেকে, নিচের কোন যৌগটির সমযোজী বৈশিষ্ট্য বেশি, কার হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড। কম কার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটি পানিতে সবথেকে বেশি দ্রবণীয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। কেন এটা বেশি, বেশি মানে ইয়া। আয়রন তাহলে তো কত ভাবে একটা লাইন দিয়ে প্রশ্ন করা যায়, নিচের কোন কমটি সঠিক, ক্রম দিয়ে দিলাম ডাইরেক্ট, বুঝতে পারছো, একটা লাইন দিয়ে কত ভাবে প্রশ্ন হয়, সহজ না, কিন্তু পরে ভুলে যাবে। এখন সহজ, পড়তেছে সহজ, কিন্তু পরে ভুলে যাবে, মনে থাকবে না যেটা কোন কোন নিয়মের মধ্যে পড়বে, এটা তো মনে থাকবে না, মনে হবে চার্জ বেশি, আল্লাহ এটা অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, তার মানে এটা বেশি মনে হয় হয়ে যাবে শক্তিশালী, এটা মনে হবে, মানে বেশি আয়নিক হবে এরকম মনে হবে। দেখো পরেরটা কি বললাম, দেখো একই ধাতব পরমাণু বিভিন্ন চার্জযুক্ত ক্যাটায়ন সৃষ্টি করলে তাহলে কি হবে, কম চার্জ বিশিষ্ট ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা কি কম হবে, এবং বেশি চার্জ বিশিষ্ট বেশি হবে আয়নের কি হবে, যেমন দেখো আমরা আয়রনের ক্ষেত্রে দেখি যদি ফেরাস ক্লোরাইড এবং হলো ফেরিক ক্লোরাইড, কোনটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, ফেরিক ক্লোরাইড অবশ্যই আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হবে, ফেরাস ক্লোরাইড। তার মানে ফেরিককে তো তাহলে সমযোজী ভাবে দিবেন, মানে ফেরিকে কি হবে, পোলারায়ন হবে, ফেরিকে চার্জ বেশি না, তার কি হবে, পোলারায়ন হবে, পোলারায়ন মানে কি সমযোজী হলো, তার মানে কি হলো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে গেল, এই যে উল্টা উল্টা কেমন আছে দেখছো, এখন হয়ে গেছে, সো এটা উল্টা উল্টা হবে, আর ফেরাস মানে কি, এটা আয়নিকে আছে, বুঝতে পারছো, পোলারায়ন কম হবে। হ্যাঁ। তো দেখছো এইভাবে প্রশ্ন ভুল হবে পরীক্ষায় যায়। তো এই দেখো এটা হলো 670, এটা কত, এটা কিন্তু খ নাম্বার আসে যে ফেরিক ক্লোরাইড অপেক্ষা মানে ফেরাস ক্লোরাইড অপেক্ষা ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কেন, বেশি কেন, এইভাবে কিন্তু খ নাম্বার আসে। ওকে, এগুলো বলছে আর কি। পরটা দেখো কি বলছে এখানে, অ্যানায়ন সময়ের ঋণাত্মক চার্জের বৃদ্ধির সাথে সাথে কি হবে, পোলারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, আমরা কি দেখলাম চার্জ যত বেশি হবে, যেমন যদি বলি দেখো এখানে এই যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন একই পর্যায়ের, চার্জ বেশি কার, নাইট্রোজেনের, তার পোলারায়ন কার বেশি হবে, নাইট্রোজেনের, তার চার্জ কি হবে, সমযোজী বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, কম হবে, বেশি আবার, হ্যাঁ। আয়নিকের তাহলে এগুলো বুঝছো কিন্তু নাকি, ওকে। তো ক্যালসিয়াম ফ্লোরাইড অপেক্ষা ডাইরেক্ট ভাবে দিবেন, দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড অপেক্ষা ক্যালসিয়াম অক্সাইডের সমযোজী বৈশিষ্ট্য সমযোজী প্রকৃতির হয়, বেশি অধিক সমযোজী প্রকৃতির হয়। তো এগুলো আসবে, ব্যাখ্যা আসবে না, এমসিকিউ আসবে, ব্যাখ্যা আসতে পারে, তাহলে কিন্তু এগুলো কঠিন মনে হবে, কোনটাতে কোনটা বেশি কোনটাতে কম, কেন তুমি যদি নিয়ম না জানো তাহলে তোমার কিন্তু পারবে না, সেগুলো মুস্ত রাখতে হবে নিয়মগুলো। ওকে, তোমার তো গ্যাপ হয়ে যাচ্ছে রে, বেশি হয়ে যাচ্ছে, ওটা করতে হবে এটা করতে হবে, আবার তুমি জানো আজকে আমরা ওটা আপলোড দিছি, ওটা আগে করবা, দিন এটা করবা, আমি কিন্তু খবর নিব, ঠিক আছে। পোলারায়নের দ্বিতীয় নিয়ম, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার, তো আকার যত কার ছোট হলে, ক্যাটায়নের ছোট হলে অ্যানায়নের বড় হলে কি হবে, পোলারায়ন বেশি হবে। তো কোনো ক্যাটায়নের অ্যানায়নকে পোলারায়ন করার ক্ষমতা এর আকার হ্রাসের সাথে কি হবে, বাড়বে। অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন তত কি হবে, বাড়বে। দেখো একই পর্যায় সারণীর একই গ্রুপের যত নিচ থেকে উপরের দিকে উঠবো তাহলে কি হবে, আকারটা ছোট না, ওকে, তার মানে তার পোলারায়ন ক্ষমতা কি হবে, বাড়বে, ওকে। অর্থাৎ দেখো যদি আমি ডাইরেক্ট এখানে বলি যে দ্বিতীয় গ্রুপটা যদি আমি বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো বা বাহিরে রাখো, তাহলে এখানে দেখো এর মধ্যে দেখো কোনটার সাইজ ছোট, এই যে বেরিয়াম, তার মানে তার যোগটা কি হবে, সমযোজী বেশি হবে, সব থেকে সমযোজী বেশি হবে, বুঝছো। এখানে দেখো এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিচ্ছে, কার সব থেকে কম দিছে বলো তো, এই দেখো, হ্যাঁ এই দেখো সব থেকে কম, পরীক্ষায় আসছে, দেখো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত, 405, সব থেকে কম। না ওইভাবে মুখস্থ করতে হয় না, একটু ধারণা রাখতে হবে আর কি, ঠিক আছে। সব থেকে কম থাকবে হ্যাঁ একটু মনে রাখলা যে কোনটাতে কোনটা কম, এটা ওইভাবে মনে রাখতে হবে, একটু ব্যতিক্রম দিয়ে করে দিই একটা, ঠিক আছে। তো জানলা তো কোনটা বেশি হবে কোনটা কম হবে, তাই না, এরকম একটা। দেখো অ্যানায়নের আকার এখন হলো কেন তারা বুঝলাম ওটা না, এবার দেখো অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে কী হবে, পোলারিত হওয়ার প্রবণতা বাড়বে। যেমন একই গ্রুপে যদি বলি আমরা এই যে হ্যালোজেনগুলো দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আকার বড় কার, আয়োডিনের, এই জন্য আয়োডিনের কী হবে, পোলারায়ন বেশি হবে। যদি আমরা সোডিয়ামের যদি আমরা ধরি আমরা এই যৌগগুলা, দেখো এই যৌগগুলা যদি ধরি আমরা এই যে যৌগগুলা দেখো
তাহলে পোলারাইন কার থেকে সবচেয়ে বেশি হয় বলো তো? মানে যার আকার বড় তার পোলারাইন বেশি। হ্যাঁ। আয়োডিন। তাহলে পোলারাইন আমাদের কার হবে বেশি? এই যে সোডিয়াম আয়োডাইড। আয়োডাইড সবচেয়ে কি হবে? পোলারাইট বেশি হবে। হবে। এর গলনাঙ্ক স্পিন সবচেয়ে কি হবে? কম। কম হবে। সবচেয়ে বেশি কার হবে? সোডিয়াম ক্লোরাইড। কারণ এর মধ্যে কি আয়নিক আমাদের কি আছে? আয়নিক। আয়নিক ধর্ম আছে। আয়োডিন ধর্ম। দেখো এখান থেকে কত উল্টাপাল্টা প্রশ্ন হয়, দেখো আমি তোমাদের দেখাই। সোডিয়াম হ্যালাইড সমূহের আয়নিক ধর্মের হ্রাসের ক্রম বুঝবা না সহজে। এটা আয়নিক ধর্মে কি বলছে? হ্রাসের ক্রম। কথা বলতে কি বোঝায় বলো তো? আয়নিক ধর্ম হ্রাসের ক্রম। হ্রাস মানে কি? কম। হ্রাস মানে কম, মানে কম আয়নিক ধর্ম বিকৃত হয় কোথায়? আর যেটা আয়নিক বেশি, সমযোজী বেশি। সমাজে কম। এই যে উল্টা করছো। তুমি আয়নিক কইছো। না, আমি মনে হয় আয়নিক কম বিকৃত হয়, মানে আয়নিকে থেকে যায়। কোনটা কি বলছে দেখো তো? হ্রাসের ক্রম। মানে সমযোজী হবে। আয়নিক ও আয়নিক মানে হ্যাঁ, সোডিয়াম হ্যালাইড সমূহের আয়নিক ধর্মের হ্রাসের হ্রাসের ক্রম। ক্রম। ঠিক আছে? কোনটা বেশি আয়নিক? আয়নিক কমে যাওয়ার কোন আয়নিক যেটা বেশি হবে সেটা সবচেয়ে ইয়ে হবে। আয়নিক ধর্মের, না এটা ভুল লিখছে। যার কম তার হ্যাঁ আসলে এটা ভুল লিখছে, প্রথমে হবে। এটা ভুল লিখছে। আমি এটা বলিনি, আমি just দেখতে ভুল করছি একটু। এই লাইনটা একটু ভুল আছে, বুঝছো? সোডিয়াম হ্যালাইড সমূহের আয়নিক ধর্মের হ্রাসকম। আয়নিক ধর্মের হ্রাসকম বলতে কি বোঝায়? হ্রাসকম বলতে কি? কোনটা বেশি হ্রাস করলো, কোনটা কম হ্রাস করলো? তাহলে বেশি হ্রাস করছে কোনটা? এই যে অ্যালুমিনিয়াম সোডিয়াম আয়োডাইড, এটা বেশি হবে, বুঝছো? তো এটা একটু মনে রাখবে, এটা একটু ভুল আছে, ঠিক আছে? তারপরে এটা আসলে এভাবে দিতে হবে আর কি, উপায় নেই। মানে আয়নিক ধর্ম কোনটা কম না। হতে থাকে সেটা না। না না, বলছি কি আয়নিক ধর্ম হ্রাস ক্রম। আয়নিক ধর্মের ক্রম বলে নাই, আয়নিক ধর্মের ক্রম বলে হ্রাস ক্রম। মানে কোনটা হ্রাস বেশি হলো সেটা আগে দিতে হবে, মানে তাহলে বেশি চিহ্ন থাকবে না। আয়নিক ধর্মে কার বেশি, মানে সবচেয়ে কার মানে এটা হ্রাস কোথায় বেশি হলো? হ্রাস বেশি কার হয়েছে বলো তো? সোডিয়াম আয়োডাইডের। তাহলে এটা দিতে হবে না। আমি যদি বলতাম যে আয়নিক ধর্মের ক্রম, তাহলে কি হতো? এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সোডিয়াম হ্যালাইড সমূহের সমযোজী ধর্মের বৃদ্ধি কম। সমযোজী ধর্মের বৃদ্ধি কোনটা বেশি হয়েছে? এই যে এখন ঠিক আছে, সমযোজী ধর্মের বৃদ্ধি কম, ঠিক আছে না? বৃদ্ধি কার বেশি হয়েছে? সোডিয়াম আয়োডাইড। আচ্ছা ঠিক আছে। সিলভার হ্যালাইড সমূহের সমযোজী ধর্মের বৃদ্ধি কম, ঠিকই তো আছে। বৃদ্ধি কোনটা আছে? সিলভার আয়োডাইড। তাহলে তাদের প্রথমটা ভুল আছে না? প্রথম আর দুইটা একই কথা, কিন্তু হ্যাঁ, দ্বিতীয় আর তৃতীয় একই। প্রথমটা কিন্তু দেখো ভুল হয়েছে আর কি, দেখ তারপর মনে রাখবে এটা। ওকে, পোলার আয়নের তৃতীয় নিয়ম। তাহলে এখন তৃতীয় নিয়মটা কি দেখলাম? ডি অরবিটালে বা এফ অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে কি হবে? তার পোলার আয়নটা কি হবে? বেশি হবে। ওকে, এই যে আমাদের মেডিকেল প্রশ্ন আসছিল, মেডিকেল টাইপ 21-22 আমি দিয়েছিলাম, ঠিক আছে? ভুলিস। দেখো তাহলে এখানে দেখো যেটা বললাম, ডি এবং এফ অরবিটাল যদি প্রবেশ করে তাহলে কি হবে? তার পোলার আয়ন বেশি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যেমন এখন দেখো আমাদের কি বলো তো, এটা কিউপ্রাস ক্লোরাইড, এর কত? 422। অপরদিকে যদি আমরা বলি, যদি সোডিয়ামের যদি ক্লোরাইড দেখি, সোডিয়াম ক্লোরাইডে কত? 801। বেড়ে গেল না? আকার কিন্তু মোটামুটি কোনটা? দুইটা সমানই না, দেখো তো। সোডিয়ামের আকারটা কি ছোট না? ছোট। তাহলে এরই পোলার আয়ন বেশি হওয়ার কথা ছিল না? আকার ছোট হলে পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি হওয়ার কথা ছিল। তারপরে দেখো কার পোলার আয়ন বেশি হয়েছে? কিউপ্রাস ক্লোরাইডে। দেখছো গলনাঙ্ক কত কমে গেছে, বুঝতে পারছো? কারণ এতে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে আমাদের কপারে, বুঝতে পারছো? এই জন্য কপারের ক্লোরাইডে কি বলতো? সমযোজী বৈশিষ্ট্য বেশি, কারণ এর ডি অরবিটাল আছে, বুঝতে পারছো? আকার তো মোটামুটি সেম, তো এটা কোনো প্রভাব ফেলবে না, কিন্তু ডি অরবিটাল প্রবেশ কারণে কপারের বেশি হয়েছে। তো আমাদের যেটা মেডিকেল প্রশ্ন আসছিল সেটা আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইডের মধ্যে। যাই হোক, পোলারিটি এবং পোলার আয়নের মধ্যে পার্থক্য কি? আশা করি বুঝতে পারছো পোলারিটি কি। ডাইরেক্ট কথা, পোলারিটি হলো কি? সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যের উদ্ভব। আর পোলার আয়ন মানে কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। বুঝতে পারছো পার্থক্য? তাহলে তার মানে তোমরা পরে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, পোলারিটি এবং পোলার আয়নের বৈশিষ্ট্য এবং ফলাফল কি হলো? তাহলে বুঝতে পারছো ফলাফল কি হবে। অর্থাৎ সমযোজী যৌগের কি হবে? পোলারিটির কারণে সমযোজী যৌগের কি হবে? গলনাঙ্ক স্ফুলঙ্গ বেড়ে যাবে, আয়নিক বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট করবে, পানিতে দ্রবণীয়তা বাড়বে, বিক্রিয়ার গতি বাড়বে, এগুলো হবে। আর পোলার আয়নের পথে কি হবে? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট করবে, গলনাঙ্ক স্ফুলঙ্গ হ্রাস পাবে, পানিতে দ্রবণীয়তা হ্রাস পাবে, ঠিক আছে? এগুলো হবে আর কি। তো এগুলো বুঝতে পারছো। এখন কথা হলো, এই একটা জিনিস দেখাবো যে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড মানে কি সিলভার ফ্লোরাইড পানিতে কি বলতো? দ্রবণীয়, কিন্তু
সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়। কেন বলতে পারবো? এটা সমযোজী মানে ধর্ম লাভ করে। এই দেখো এখানে কিন্তু পোলারায়ন হয় না, ক্লোরিন খুবই ছোট সাইজ, এটা কিন্তু ক্লোরিন কিন্তু আকার বড় হওয়ার কারণে সমযোজী বৈশিষ্ট্য লাভ করে, মানে পানিতে দ্রবীভূত হবে না, পানিতে অদ্রবণীয় হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এটা কিন্তু খ নাম্বার আসে। সুন্দর। আর পরেরটা কি দিলে ওটা? পরটা দেখো, সাদা আর হলুদ। সিলভার ক্লোরাইড। এটা কিন্তু একটা তোমার বইয়ের একটু বাইরে একটা জিনিস। সিলভার ক্লোরাইড হলো সাদা, কিন্তু সিলভার আয়োডাইড হলো হলুদ কেন? কিন্তু এগুলো বোর্ডের প্রশ্ন আসে, বুঝছো? আবার দেখো এগুলো পড়বে, যেগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? পারবে, এগুলো পারবে, যে কোনো কিছু কম বেশি কেন। আর দেখো লেড ক্লোরাইড সাদা, এই দুটো কিন্তু একই। আচ্ছা এটা বলবো কি? আচ্ছা বলি যে আজকে বলবো। আবার দেখো উপরেগুলো দেখে কি বলছে, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লবণদের মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয়? পারবে না, ওই যে পোলারায়নের মাধ্যমে। ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তখন দেখো দুইটা কিন্তু অ্যানোন একই, এটা না কই বাট দেখো ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামে বেশি প্রভাব হ্যাঁ, আছে। চার্জ কোনটা বেশি? এখন দেখো, তারপরে দেখো এখানে কি, এগুলো বললাম যেগুলো পারবা, দেখলে পারবা। এই যে আমি বলছি শুধু এটা, শেষের দুইটা এটা বুঝবে না। কালার সময় তো আমরা পড়িনি। না আচ্ছা একটা জিনিস কি, সেটা কথা হলো যে বাপরে হুজুর যে হাত তুলছে। দেখো এই দুইটা যৌগ, দুইটার মধ্যে দেখো দুইটা ক্যাটায়ন একই, কিন্তু অ্যানন কি আছে ভিন্ন। এই প্রথমটা অ্যাননটা ছোট, পরটা কি বড়। এখানে একটা জিনিস আছে, তোমরা সেমিকন্ডাক্টর যেটা আছে না ফিজিক্সের, ওই অধ্যায় জানবা যে আমাদের যে পরমাণু কক্ষপথগুলো আছে না, এগুলোকে বিভিন্ন স্তর বলি আমরা, বুঝছো? একটা বলি আমরা কি বলতো, একটা বলি আমরা যে যোজতা স্তর বলতে পারি আমরা মোটামুটি। তোমাকে আমি ডুবলি বলতেছি না, আমি ওগুলো পড়বা। মানে যোজনী স্তর। হ্যাঁ, যোজতা স্তর না, ওটাকে একটা নাম বলি। আর একটা হলে কি বলি আমরা, পরিবহন স্তর। কি বলবো আমরা? স্তর মানে ইলেকট্রন হ্যাঁ, মুক্ত হওয়ার জন্য এই স্তর আগে। পরিবহন পরিবহন স্তর। বহন স্তর, অর্থাৎ যে স্তরে ইলেকট্রনগুলো কি হবে পরিবাহিত ধর্ম ডেভেলপমেন্ট করবে। মানে electron- তাহলে যোজতা স্তর একটা কি বলতো, পরিবহন স্তর। তো যে পরমাণুগুলোর আকার ছোট, তাদের ক্ষেত্রে এই দুইটার মধ্যে শক্তির গ্যাপটা কি থাকে? কম কম শক্তির গ্যাপটা কম থাকবে। আর যাদের আকার বড়, শক্তির গ্যাপটা কি থাকবে? বেশি থাকে। বড় থাকবে, মানে শক্তির স্তরগুলো। তো সেক্ষেত্রে দেখো, এগুলো আমি ডিপলি বলতেছি না মেনলি, যেমন মনে করো যেটা যে পরমাণুটার মধ্যে মনে করো যেগুলো আমরা জানি অধিক ক্যাটায়ন ক্ষেত্রে যদি বলি আমরা, যে ক্যাটায়নটার মনে করো চার্জ কি, মানে যেগুলো আকার অনেক বড়, বা মানে যে চার্জ খুবই কম যাদের, তারা জানি খুবই সহজে কী হতে পারে, আয়ন হতে পারে। তাদেরকে বলি আমরা এই শক্তি স্তরটা কি আমাদের যোজতা স্তর পরিবেশ কিন্তু একীভূত হয়ে থাকে, মানে এক জায়গায় থাকে মোটামুটি। প্রায় ওভারল্যাপ করে থাকে। এই জন্য একটু কিছু যদি বৈদ্যুতিক ডিসচার্জ দাও কি হবে, ইলেকট্রন মুক্ত মুক্ত হয়। ইলেকট্রন মুক্ত হয়ে যায়। তো ওগুলো আমি ডিপলি বলবো না, এগুলো অনেক ব্যাপার আছে। তো আমি এটা বলতেছি যে এই যে শুধুমাত্র আমি বলতেছি অধাতুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অধাতুর ক্ষেত্রে যদি আমরা আকার বড় হয়, পরমাণু যত আকার বড় হবে, তখন এই যে স্তর দুটোর মধ্যে কি হবে, গ্যাপ থাকে। এবং গ্যাপ থাকার কারণে তার মধ্যে সে যদি আলো পড়ে, আলোটা কি হবে, আলোটা শোষিত হয়। আলোটা কি হবে, শোষিত হবে, বুঝছো? আর যাদের মধ্যে গ্যাপটা কম, তারা আলো কি শোষিত করতে পারে না, মানে আলো ঢোকার মতো জায়গা নেই। এটা মনে রাখো যে গ্যাপ কম, তার মানে কি হবে, আলো ঢুকতে পারবে না, বিকৃত হবে। কি হবে, বিকৃত হবে। এখন কথা হলো দৃশ্যমান রশ্মি, আমরা তো দেখতে পাই কি দৃশ্যমান রশ্মি, বিপজিওয়া, বেগুনি রশ্মি বা বেনিয়াস কলা, এই দেখতে পাই 7টা বর্ণ দেখতে পাই আমরা, তাই না? রং ধনু 7 রং দেখতে পারি। তো কথা হলো রং ধনু 7 রং যখন একত্রে থাকে, তখন আমরা কেমন দেখতে পাই, সাদা। সাদা মানে কি দেখতে পাই, সাদা দেখা যায়। এই যে আমরা এই আলোটা কি বলতো, 7টা রঙই আছে কিন্তু বর্ণহীন না, সাদা রঙ, আর কি সাদা রং। এটা কি মোটামুটি আমরা সাদাই ধরি। তো সাদা রঙে কি থাকে, 7 রঙই থাকে। তো এই যে যাদের মধ্যে মনে করো আকার ছোট, দেখো ক্লোরিন আকার ছোট, তার মানে কি এখানে এই যে দুইটা লেয়ারের মধ্যে গ্যাপও ছোট, তার মানে এটা যাদের গ্যাপ ছোট তাদের মধ্যে কি হতে পারে না, এটা শোষিত হয় না। আলোটা কি হবে না, দৃশ্যমান আলো শোষিত হয় না। যখন শোষিত হবে না, তখন কি হবে, পুরোটা বিকিরণ ঘটবে। আর তখন কি দেখা যাবে, পুরোটা যদি সাদা দেখা যাবে। তাহলে এই জন্য কিন্তু কি হবে, এটা সাদা দেখা যাবে। অপরদিকে এই জন্য খ নাম্বার আসে লেড আয়োডাইড। এটা কি আয়োডিনের আকারটা কি বড়, এবং দুইটার মধ্যে লেয়ারে গ্যাপ থাকে, ফলে এখানে কি করতে পারে, শোষণ হতে পারে। তবে এখানে শোষিত হয় কারা, মেনলি প্রথমগুলাই মেন শোষিত হয়, বেগুনি নীল। প্রথমগুলা বেগুনি, সোনালী হলুদটা কি বেগুনি নীল, এই প্রথম বর্ণগুলা শোষিত হয়।
তো আমরা জানি যেগুলো শোষিত হয় সেগুলো কি দেখা যাবে, না মানে বাকি যেগুলো পরিপূরক থাকবে সেগুলো কিভাবে দেখা যাবে। আর যেটা প্রতিফলিত তারপর কি বেগুনি নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা। তো এর মধ্যে মেনলি দেখো বেগুনি নীল চলে গেলে আসমানি থাকে, সবুজ, হলুদ, কমলা, লাল। তো মাঝে কে হলুদ, ও বেশি লালও দেখাবে না ডাইরেক্ট, আবার সবুজও দেখাবে না, মাঝামাঝি একটা জিনিস দেখায় সেটা কি হলুদ। মিক্সচারে মাঝামাঝি একটা দেখায় সেটা কি হলুদ রং দেখায়। বুঝতে পারছো কারণটা কি? তাহলে এটা তোমরা লিখবা খাতায়, আমাকে দেখাইবা, নোটটা করবা যে লেড ক্লোরাইড সাদা কিন্তু আমাদের লেড আয়োডাইড কেন হলুদ দেখায়। কাঠ থেকে পারলে কাঠ থেকে লিখে নিও, আমি যে বলছি যদি পারো লিখে নিও। মেন কথা হলো লিখে নিবা, লিখে আমাকে দেখাইবা, তাহলে তোমার একবার চর্চা হলো। বুঝছো? আর এই যে সবগুলো তোমরা একটু পড়বা দিছে, কারণ এটা তো এই অর্ধেকের জন্য প্রশ্ন, এটা তো সেমিকন্ডাক্টর এই প্রশ্ন দিবে না। মানে সেমিকন্ডাক্টর ধারণা কি, এই যে দুটা শুধু লেয়ারটা আমরা জানি কেন, যে ওখানে যে আমরা পড়ি ওখানে যে অপধাতু ধাতু, অর্থাৎ অপধাতু কি বলতো, সহজেই ইলেকট্রন আমাদের বিদ্যুৎ পরিবহন করে, তাদের অনেক গ্যাপ থাকে। এবং যারা কি বলবো ধাতু না অধাতু, তারা তো বিদ্যুৎ পরিবহন করেই না, তাদের ক্ষেত্রে আরও অনেক গ্যাপ থাকে, যার কারণে কি সম্ভব না অত পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রনটা এখান থেকে এখানে স্থানান্তর করা সম্ভব না, এই জন্য তারা অপরিবাহী। তারা দুইটা স্তরে কি থাকে, শক্তির অনেক গ্যাপ থাকে, অত শক্তি দেওয়া যায় না। ঠিক আছে? অত শক্তি দিলে কি হবে, তার বিওজিটি হয়ে যাবে একদম, মানে লাইসিস হয়ে যাবে পরমাণুটাই, মনে করে এরকম অবস্থা। আর অপরদিকে যেগুলো অপধাতু আছে সেমিকন্ডাক্টর, যেমন বলছে আস্তে আস্তে দেশি বলছিলাম, ওই যে মেডিকেলে আসছিল জার্মানিয়াম, তো ওই অর্ধেক সেমিকন্ডাক্টর অর্ধেক মিলে দুইটা আমাদের পরমাণু আলোচনা করা আছে, মৌল সেমিকন্ডাক্টর আর সিলিকন, মানে কি বললাম জার্মানিয়াম এবং সিলিকন। তখন বলা আছে তাদের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা মানে পরিবাহীর মতো আচরণ করাতে চাই তাহলে কি শক্তি দিতে হয়, একটু মোটামুটি দিতে হয় আর কি। তখন এইটা আলোচনা করছে যে দুটা ওই স্তরগুলো নিয়ে। ঠিক আছে? এবার নিষিদ্ধ লেয়ার আছে একটা, যাই ওগুলো আছে। তো মেনলি আমরা একটা বর্ণ যখন বলতেছি তখন একটা আসলে এটা এই অর্ধের প্রশ্ন, এখান থেকে আসে বোর্ড প্রশ্ন এগুলো। বুঝছো? তো এফডি পড়া লিখে দিলে ভালো লাগবে, গাইড থেকে পড়ে নিও। কে লিখে দিবে? ওটা বলে দিবে কেন লিখে দিবে? দেখো ঠিক আছে পড়া বইয়ের মধ্যে